12ই আগস্ট ১৯৯৭ সালের সকাল প্রায় 10টা। টি সিরিজের মালিক গুলশান কুমার তার মেরুন রঙের গাড়িতে করে মুম্বাইয়ের একটি শিব মন্দিরে দর্শনের জন্য বাড়ি থেকে বেরোন। কয়েক বছর আগে এই মন্দিরটি তিনি নিজেই সংস্কার করিয়েছিলেন। তিনি যখনই মুম্বাইয়ে থাকতেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই শিব মন্দিরে দর্শনে যেতেন। কিন্তু গুলশান কুমার জানতেন না যে গত কয়েকদিন ধরে কিছু লোক তার উপর নজর রাখছে। সেদিনও ৩ জন ব্যক্তি মন্দিরের কাছে থাকা শিবা হেয়ার কাটিং সেলুনে বসে তার অপেক্ষা করছিল। নিজের গাড়িটি রাস্তার পাশে পার্ক করে গুলশান কুমার সেই বস্তির গলিতে ঢোকেন যেখানে শিব মন্দিরটি ছিল। সেখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রামচন্দ্র লভাঙ্গারে। প্রতিদিনের মতো প্রায় ১৫ মিনিট পূজা করার পর তিনি মন্দির থেকে বেরোন। মন্দির থেকে কিছুটা দূরেই তার গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভার রূপলাল সরোজ গাড়ির অন্য পাশ দিয়ে ড্রাইভিং সিটে বসতে যাচ্ছিলেন। সামনে গুলশান কুমার এবং তার পেছনে রামচন্দ্র লভাঙ্গারে গাড়ির দিকে এগোচ্ছিলেন। গুলশান কুমার গাড়ির দরজা খুলতে যাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ এক ব্যক্তি এসে তার কপালে বন্দুক ঠেকিয়ে দেয়। আতঙ্কিত গুলশান কুমার জিজ্ঞেস করেন, এটা কি করছেন? লম্বা চুলওয়ালা সেই ব্যক্তি বলে, অনেক পূজা করেছ, এখন ওপরে গিয়ে করো। এরপর কিছু বুঝে ওঠার আগেই হামলাকারী ট্রিগার টিপে দেয়। গুলি গুলশান কুমারের কপাল ছুঁয়ে বেরিয়ে যায়। তার হাতের পূজার থালা ও প্রসাদ মাটিতে পড়ে যায়। প্রথম ৩টি গুলির পরই গুলশান কুমার মাটিতে লুটিয়ে পড়েন। তবুও নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি হামাগুড়ি দিয়ে পাশের একটি ঝুপড়িতে ঢোকার চেষ্টা করেন এবং ভেতরে থাকা এক মহিলাকে বলেন, দরজা বন্ধ করে দিন, আমাকে বাঁচান। কিন্তু ভয়ে আতঙ্কিত সেই মহিলা গুলশান কুমারের সামনে দরজা বন্ধ করে দেন। পাশের আরেকটি ঝুপড়িও তাকে ভেতরে ঢুকতে দেয়নি। নিজের মালিককে রক্তাক্ত অবস্থায় দেখে ড্রাইভার রূপলাল সরোজ হামলাকারীদের দিকে দৌড়ে যান এবং তাদের দিকে একটি কলস ছুঁড়ে মারেন। কিন্তু হামলাকারীরা তার পায়েও ২টি গুলি চালায়, ফলে তিনিও গুরুতর আহত হন। এদিকে টলটে টলটে হামাগুড়ি দিয়ে গুলশান কুমার কাছের একটি পাবলিক বাথরুম পর্যন্ত পৌঁছান। সেখানে তৃতীয় হামলাকারী এসে তার উপর আবার গুলি চালাতে শুরু করে। এভাবে হামলাকারীরা গুলশান কুমারের শরীরে মোট ১৬টি গুলি করে। গুলশান কুমার বাথরুমের দেয়ালের পাশে মাটিতে লুটিয়ে পড়েন। ৩ জন হত্যাকারী নিশ্চিত হয়ে নেয় যে গুলশান কুমার মারা গেছেন। তারপরই তারা সেখান থেকে রাস্তার দিকে পালিয়ে যায়। গুলশান কুমার তার পুরো জীবন ভক্তিমূলক গান গেয়ে কাটিয়েছেন, লাখ লাখ মানুষকে সাহায্য করেছেন, কোটি কোটি টাকা গরিবদের খাওয়ানোর জন্য ভাণ্ডারায় ব্যয় করেছেন। অথচ সেই গুলশান কুমারই এক পাবলিক বাথরুমের সামনে পড়ে থাকেন। সাহায্যের জন্য একজন মানুষও এগিয়ে আসে না। এমন পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন, গুলশান কুমারকে কে হত্যা করল, কেন হত্যা করা হলো এবং এর পেছনে কার হাত ছিল? গুলশান কুমারের হত্যাকাণ্ড পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। মুম্বাইয়ের রাস্তায় শুরু হয় প্রতিবাদ। মহারাষ্ট্রে শিবসেনা বিজেপি জোট সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়। এদিকে এসব ঘটনার মধ্যেই ১৯ আগস্ট আন্ডারওয়ার্ল্ডের লোকেরা বিল্ডার নটবরলাল দেশাইকে গুলি করে হত্যা করে। গত ৩ বছরে প্রায় ১৫ জন বিল্ডারকে একইভাবে খুন করা হয়েছিল। তার উপর হাই প্রোফাইল গুলশান কুমার হত্যার ঠিক ১ সপ্তাহ পরেই আবার এই বিল্ডার নটবরলাল দেশাইয়ের খুন। সব মিলিয়ে মহারাষ্ট্র সরকার ও মুম্বাই পুলিশের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। মুম্বাইয়ের তৎকালীন পুলিশ কমিশনার এসসি মলহোত্রাকে সরিয়ে দিয়ে রোনাল্ড হাইসিন্থ মেন্ডনকাকে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। কিছুদিন পর ১ সেপ্টেম্বর ১৯৯৭-এ পুলিশ কমিশনার মেন্ডনকা একটি প্রেস কনফারেন্স ডাকেন। সেখানে তিনি এক বড়সড় প্রকাশ করেন, গুলশান কুমারের হত্যায় জড়িত ৩ শুটারকে নাকি পাঠিয়েছিলেন মিউজিক ডিরেক্টর নদীম সাইফি। এই খবর শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ যিনি গুলশান কুমার নিজের সিনেমা আশিকিতে সুযোগ দিয়ে নদীম সাইফিকে সুপারস্টার মিউজিক ডিরেক্টর বানিয়েছিলেন, সেই গুলশান কুমারকেই নদীম সাইফি কেন সুপারি দিয়ে খুন করাবেন? আর মুম্বাই পুলিশ কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালো যে নদীম সাইফি এই খুনের পেছনে রয়েছে? আসলে গুলশান কুমারের হত্যার পর মুম্বাই পুলিশ প্রথমে তার পরিবারের সঙ্গে কথা বলে। তখন ২টি ফোন কলের তথ্য সামনে আসে। এই ফোন কলগুলো ছিল মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার আবু সালেমের, যে দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সদস্য ছিল। ঘটনাটি হল, গুলশান কুমার তার হত্যার ১ সপ্তাহ আগে অর্থাৎ ৫ অগাস্ট দিল্লি থেকে মুম্বাই ফিরে আসেন।
সেদিনই তিনি তার ব্যবসায়িক সহযোগী শশী গরওয়ারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু শশী গরওয়ারে কিছুটা দেরি করছিলেন আর গুলশান কুমার তখন তার জন্য অপেক্ষা করছিলেন। তখনই গুলশান কুমারের মোবাইল ফোনে আবু সালেমের একটি কল আসে। আবু সালেম সরাসরি গালিগালাজ শুরু করে এবং টাকা দাবি করে। তবে সেই সময় গুলশান কুমার এই কলটিকে গুরুত্ব দেননি এবং এড়িয়ে যান। কিন্তু 3 দিন পর অর্থাৎ 8 আগস্ট আবারও আবু সালেমের কল আসে। তখন গুলশান কুমার তার বাড়িতে বসেছিলেন এবং তার সঙ্গে তার ভাই কৃষ্ণকুমারও উপস্থিত ছিলেন। আদালতে দেওয়া কৃষ্ণকুমারের বয়ান অনুযায়ী এই কলটিও আবু সালেমেরই ছিল। এই কলের সময় আবু সালেম মিউজিক ডিরেক্টর নদীম সাইফির নামও উল্লেখ করে এবং গুলশান কুমারকে জিজ্ঞেস করে, তুমি নদীমের গান কেন প্রমোট করছো না? এর উত্তরে গুলশান কুমার বলেন, আমি প্রমোট করেছি, কিন্তু তার সিঙ্গারটা ভালো নয়, মিউজিক ডিরেক্টর ভালো। পূর্বের কলের প্রসঙ্গ তুলে আবু সালেম বলে, তুমি এখনও মুম্বাই পুলিশকে কিছু জানাওনি, মানে তুমি আমাকে হালকাভাবে নিচ্ছ। এর জবাবে গুলশান কুমার বলেন, আমি আমার ধর্ম পালন করছি, আপনি আপনার ধর্ম পালন করুন। তখন আবু সালেম হুমকি দিয়ে বলে, এবার তোমার পরিণতির জন্য প্রস্তুত হও। এই বলে সে ফোন কেটে দেয়। এই কলের ঠিক 3 দিন পরই গুলশান কুমারের হত্যা করা হয়। এখানে মুম্বাই পুলিশের হাতে 2টি গুরুত্বপূর্ণ সূত্র আসে। 1, আবু সালেম, যে গুলশান কুমারের কাছ থেকে চাঁদা বা এক্সটর্শন মানি চাইছিল। 2, মিউজিক ডিরেক্টর নদীম সাইফি। নদীম সাইফি জুলাইয়ের মাঝামাঝি থেকেই লন্ডনে ছিলেন এবং গুলশান কুমারের হত্যার সময়ও তিনি লন্ডনেই ছিলেন। তিনি পুলিশকে 4টি নির্দিষ্ট তারিখও দিয়েছিলেন, যেদিন তিনি ভারতে ফিরবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু বারবার আরও সময় দরকার বলে তিনি ভারতে আসা পিছিয়ে দিতে থাকেন। মুম্বাই পুলিশ তাকে লন্ডন গিয়েও ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চালায়, কিন্তু লন্ডনের আইনি নিয়মের কারণে নদীম সাইফিকে ভারতে ডিপোর্ট করা সম্ভব হয়নি। যে প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার মেন্ডনকা নদীম সাইফি জড়িত থাকার কথা প্রকাশ করেছিলেন, সেই একই প্রেস কনফারেন্সে মুম্বাই পুলিশ ওই বছরের 12 জুন দুবাইয়ে অনুষ্ঠিত একটি গোপন মিউজিক নাইটের কথা উল্লেখ করে, যেখানে বড় বড় বলিউড সুপারস্টাররা উপস্থিত ছিলেন। মুম্বাই পুলিশের দাবি ছিল, এই গোপন মিউজিক নাইটেই গুলশান কুমারের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই পার্টির আয়োজন করেছিল দাউদ গ্যাংয়ের ড্রাগ ট্রাফিকার বিকি গোস্বামী। এরপর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ শাহরুখ খান, জ্যাকি শ্রফ, বনি কাপুর, চাঙ্কি পান্ডে, আদিত্য পাঞ্চলি এবং সলমান খানের মতো অভিনেতাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। পুলিশ তাদের সাম্প্রতিক দুবাই সফর সম্পর্কে এবং সেই পার্টি নিয়ে প্রশ্ন করে, যেখানে গুলশান কুমারের হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করা হয়। সবাই প্রায় একই ধরনের উত্তর দেন। তারা এটিকে সাধারণ একটি পার্টি ভেবে গিয়েছিলেন অথবা নিমন্ত্রণ পেলেও যাননি। অন্যদিকে শাহরুখ খান জানান যে তিনি দুবাই গিয়েছিলেন, তবে সেই পার্টিতে অংশ নেননি। এই কারণে মুম্বাই পুলিশ শেষ পর্যন্ত এই অভিনেতাদের ছেড়ে দেয়। মজার বিষয় হল, দুবাইয়ের হোটেল রয়্যাল এম্পায়ার্স ওয়াটার পার্কে অনুষ্ঠিত সেই মিউজিক পার্টির জন্য নদীম ও শ্রবণ 1 টাকাও নেননি। খবর অনুযায়ী শ্রবণ এবং অন্যান্য অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ আব্দুল রহমান আল কাসিমি, যিনি এই অনুষ্ঠানের কো-স্পন্সর ছিলেন। এই পার্টি সম্পর্কে যখন মিউজিক ডিরেক্টর শ্রবণের কাছে জানতে চাওয়া হয়, তিনি বলেন, আমরা এই শোটি বিনা পারিশ্রমিকে করেছি। নদীম ভাই আমাকে বলেছিলেন যে এই শোটি শেখ আব্দুল রহমান আল কাসিমির জন্য করতে হবে, যিনি তার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা শুধু তার উপকারের জন্য এটি করেছিলাম, আর যেহেতু নদীম আমার পার্টনার ছিল, আমি তার উপর ভরসা করেছিলাম এবং বেশি প্রশ্ন করিনি। এরই মধ্যে 1997 সালের অক্টোবর মাসে মুম্বাই পুলিশ টি সিরিজের প্রতিদ্বন্দ্বী কোম্পানি টিপস মিউজিকের মালিক রমেশ তোরানিকে গ্রেফতার করে। সেই সময়ের রিপোর্ট অনুযায়ী পুলিশ রমেশ তোরানি ড্রাইভার সেলভাররাজের বয়ান নেওয়ার পর তাকে গ্রেফতার করেছিল। ড্রাইভারের বক্তব্য ছিল, সে নিজে দেখেছে রমেশ তোরানি আবু সালেমের এক হাওয়ালা এজেন্টকে 25 লাখ টাকা দিয়েছিলেন এবং সেই সময় সেখানে নদীম সাইফিও উপস্থিত ছিলেন। কিন্তু প্রশ্ন উঠল, রমেশ তোরানি তো একজন ধনী ব্যবসায়ী ছিলেন, তাহলে তিনি কেন নদীম সাইফির সঙ্গে মিলে গুলশান কুমারের হত্যার সুপারি দেবেন? গুলশান কুমারের সঙ্গে তার শত্রুতা কী ছিল? মুম্বাই পুলিশ কেন টিপস মিউজিকের মালিক রমেশ তোরানিকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করল? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই সবার মনে আসে। গুলশান কুমারের হত্যার তদন্তে 3টি বড় যোগসূত্র সামনে আসে। 1, মিউজিক ডিরেক্টর নদীম সাইফি। 2, টিপস মিউজিকের মালিক রমেশ তোরানি। 3, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও আবু সালেম। এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা মিলেই গুলশান কুমারের হত্যার ষড়যন্ত্র করেছিল।
কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে গুলশান কুমারের সাফল্যের গল্পে। 5 মে 1956 সালে গুলশান কুমার দুয়ার জন্ম এক পাঞ্জাবি হিন্দু পরিবারে। তার বাবা চন্দ্রভান দুয়া 1947 সালের হিন্দু মুসলিম দাঙ্গার সময় পশ্চিম পাঞ্জাব থেকে দিল্লিতে চলে আসেন। সংসার চালানোর জন্য তিনি একটি ছোট জুসের দোকান খোলেন। সেই দোকানেই গুলশান কুমার বাবার সঙ্গে কাজ করতেন। কিন্তু গুলশান কুমারের মন পড়ে থাকত সঙ্গীতে। তাই তার আগ্রহ বুঝে বাবা তার জন্য একটি ছোট মিউজিক রেকর্ড ও ক্যাসেটের দোকান খুলে দেন। এখান থেকেই শুরু হয় গুলশান কুমারের সঙ্গীত জগতের যাত্রা। 1970-এর দশকে মিউজিক ইন্ডাস্ট্রিতে GCI গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া এবং পলিডর নামের দুইটি বড় মিউজিক রেকর্ড লেবেলের দাপট ছিল, যেগুলোকে আজ আমরা সারেগামা এবং মিউজিক ইন্ডিয়া নামে চিনি। এই লেবেলগুলো মূলত সিনেমার গান তৈরি, বিক্রি এবং প্রমোশনের কাজ করত। তারা বড় শহরের কিছু নির্দিষ্ট দোকানের মাধ্যমে এলপি বা লং প্লেয়িং রেকর্ড বিক্রি করত। এগুলো সেই বড় ডিস্ক যেগুলো আপনি পুরনো সিনেমায় দেখে থাকবেন। এখানে সমস্যা ছিল, এই কোম্পানিগুলো তাদের রেকর্ড বিক্রির জন্য কোনো শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেনি। তাদের দোকান শুধু বড় শহরেই ছিল, তাও সীমিত সংখ্যায়। ফলে ছোট শহর ও মফস্বলে এই রেকর্ড পাওয়া খুবই কঠিন ছিল। এই কারণে মিউজিক রেকর্ডগুলো যেমন দামি ছিল, তেমনি এর বাজারও ছিল খুব ছোট। অন্যদিকে সেই সময় দেশে ক্যাসেট প্লেয়ার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছিল, কিন্তু ক্যাসেটগুলোরও দাম কম ছিল না। একটি ক্যাসেট ডিস্ট্রিবিউটরের কাছে পড়ত প্রায় 19 টাকা, কিন্তু বাজারে এসে সেটি 50 থেকে 60 টাকায় বিক্রি হতো। এত বেশি দাম হওয়ার কারণে এই ক্যাসেটগুলো মূলত উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই পরিস্থিতিতে গুলশান কুমার ভাবলেন, যদি তিনি নিজেই ক্যাসেট তৈরি করেন এবং সেগুলো কম দামে বিক্রি করেন, তাহলে পুরো বাজার দখল করা সম্ভব। এই ভাবনা থেকেই তিনি 1970-এর দশকে নয়ডায় সুপার ক্যাসেটস নামে একটি মিউজিক কোম্পানি শুরু করেন, যা পরবর্তীতে টি সিরিজ হিসাবে পরিচিত হয়। তবে সেই সময়টা ছিল লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের গানের সোনালী যুগ। কিন্তু গুলশান কুমার এত ধনী ছিলেন না যে তিনি বড় বড় গায়কদের দিয়ে গান রেকর্ড করাতে পারেন। তাই তিনি কপিরাইট আইনের কিছু ফাঁক ফোকর লুপহোল কাজে লাগান। আসলে তিনি জনপ্রিয় গায়কদের গানের একই লিরিক্স এবং একই সুর স্থানীয় গায়কদের দিয়ে গাওয়াতেন এবং সেগুলো রেকর্ড করতেন। কারণ তখন কভার গানের ওপর খুব কঠোর কোনো নিয়ম ছিল না। গুলশান কুমার এই ক্যাসেটগুলোর ওপর ছোট করে কভার সং লিখে বাজারে বিক্রি করতে শুরু করেন। সেই সময় অনেক মানুষই বেশি পড়াশোনা জানতেন না, তাই তারা সহজেই এই ক্যাসেটগুলো কিনে ফেলতেন। ফলে এই ক্যাসেটগুলো দ্রুত বিক্রি হতে থাকে। যেখানে আসল ক্যাসেট বাজারে 50-60 টাকায় বিক্রি হতো, সেখানে গুলশান কুমার সেই একই গানের কভার ভার্সন মাত্র 8 টাকায় বিক্রি করতে শুরু করেন। এভাবে যখনই বাজারে নতুন কোনো অ্যালবাম আসত, গুলশান কুমার তার কভার ভার্সন তৈরি করে বাজারে ছেড়ে দিতেন। অনেক সময় এই কভার গানগুলোই আসল গানের থেকেও বেশি বিক্রি হতো। এই সস্তা ক্যাসেটগুলোর কারণে তার ব্যবসা ঘরে ঘরে, গ্রামে গ্রামে পৌঁছে যায়। আর এই কারণেই গুলশান কুমার ক্যাসেট কিং নামে পরিচিত হয়ে ওঠেন। কভার গানে সাফল্য পাওয়ার পর তিনি ভক্তিমূলক গানের দিকে মনোযোগ দেন। তিনি নিজেও শিব ও বৈষ্ণোদেবী মায়ের ভক্ত ছিলেন। তাই তিনি হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর ভজন ও ধর্মীয় গান তৈরি করতে শুরু করেন, যেগুলো আজও জনপ্রিয়। এইভাবে তিনি কম খরচে স্থানীয় গায়কদের দিয়ে ভজন ও মন্ত্র রেকর্ড করিয়ে খুব সস্তায় ক্যাসেট বিক্রি করতে থাকেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন হিন্দু তীর্থস্থানে গিয়ে সেই যাত্রার ভিডিও ধারণ করে তার ভিডিও ক্যাসেটও বিক্রি শুরু করেন। এই ভক্তিমূলক গানগুলো গুলশান কুমারকে কভার গানের থেকেও বেশি জনপ্রিয় করে তোলে। এর একটি বড় কারণ ছিল, এই ভজনগুলোর বেশিরভাগই ছিল তার নিজের অরিজিনাল সৃষ্টি, কোনো গানের কভার নয়। 1976 সালের মধ্যেই গুলশান কুমার মিউজিক ইন্ডাস্ট্রিতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যান। এরপর তিনি মুম্বাইতেও চলে আসেন। গুলশান কুমার বৈষ্ণোদেবী মন্দিরে প্রতিদিন ফ্রি খাবার বিতরণের ব্যবস্থা চালু করেন। পাশাপাশি তিনি বহু মন্দির নির্মাণ বা সংস্কার করান। এর মধ্যে একটি ছিল মুম্বাইয়ের অন্ধেরি ওয়েস্টের জিতনগরে অবস্থিত একটি শিব মন্দির, যেটি তিনি নিজেই সংস্কার করেছিলেন। মিউজিকের কাজের কারণে তিনি স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস শুরু করেন। 11 জুলাই 1983 সালে তিনি টি সিরিজ প্রতিষ্ঠা করেন। 1984 সালে মুক্তি পাওয়া লল্লু রাম সিনেমায় টি সিরিজের প্রথম অরিজিনাল সাউন্ডট্র্যাক রিলিজ হয়, যা তিনি রবীন্দ্র জৈনের সঙ্গে মিলে তৈরি করেছিলেন। তবে টি সিরিজের আসল সাফল্য আসে 1988 সালে কায়ামত সে কায়ামত তক সিনেমার মাধ্যমে, যেখানে আমির খান এবং জুহি চাওলা অভিনয় করেছিলেন।
এই সিনেমার অ্যালবাম 1988 সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম হয়ে যায়। পাপা কেহতে হ্যায় বড়া নাম করবে, এ মেরে হামসফার এর মতো গানগুলো সর্বত্র জনপ্রিয় হয়ে ওঠে। এইভাবেই গুলশান কুমার বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতেও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপর তিনি শুধু মিউজিক প্রোডাকশনেই সীমাবদ্ধ থাকেননি, চলচ্চিত্র প্রযোজনাতেও হাত দেন। 1989 সালে মুক্তিপ্রাপ্ত লাল দুপাট্টা মালমালকা ছিল তার প্রযোজিত প্রথম সিনেমা, যদিও এটি বক্স অফিসে সফল হয়নি। কিন্তু পরের বছর তিনি এমন একটি সিনেমা প্রযোজনা করেন যা সব রেকর্ড ভেঙে দেয়। সেই সিনেমাটি ছিল আশিকি। এই ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট এবং প্রযোজনা করেছিলেন গুলশান কুমার। ছবির ক্লাসিক্যাল মিউজিক তৈরি করেছিল টি সিরিজ। এই ছবির গানগুলো আমি দুনিয়া ভুলা দুঙ্গা তেরি চাহত মে, বস এক সনম চাহিয়ে আশিকি কে লিয়ে, ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, নজর কে সামনে জিগর কে পাস, দিল কা আলম মে ক্যা বাতাও মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই অসাধারণ গানগুলোর সুর করেছিলেন নদীম সৈফি এবং শ্রমণ রাঠোরের জুটি, যারা এই অ্যালবামের মাধ্যমেই বলিউডের সুপারস্টার মিউজিশিয়ান হয়ে ওঠেন। গানগুলো গেয়েছিলেন কুমার সানু, অনুরাধা পডওয়াল এবং সোনু নিগমের মতো নতুন শিল্পীরা, যারা এই ছবির পর রাতারাতি সুপারস্টার হয়ে যান। এই ছবির অডিও ক্যাসেট এত বেশি বিক্রি হয়েছিল যে 1 কোটির পর টি সিরিজ তার হিসাব রাখা বন্ধ করে দেয়। ছবির নায়ক রাহুল রয়ের হেয়ারস্টাইল এত জনপ্রিয় হয়ে যায় যে সেলুনগুলোতে সেটি কাটানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মজার বিষয় হল, অষ্টদশের দশকে মুভি ইন্ডাস্ট্রিতে একটি শক্তিশালী গোষ্ঠীর আধিপত্য ছিল, যারা শুধুমাত্র নির্দিষ্ট কিছু শিল্পীকেই সুযোগ দিত। যেমন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলেই ছিল তাদের পছন্দের গায়িকা। কিন্তু গুলশান কুমার এই ধারা ভেঙে রাতারাতি নতুন তারকাদের তৈরি করেন। তিনি প্রথম সুযোগ দেন সোনু নিগম, অনুরাধা পডওয়াল, কুমার সানু এবং উদিত নারায়ণের মতো শিল্পীদের। খুব অল্প সময়ের মধ্যেই টি সিরিজ একটি বিশাল ব্র্যান্ডে পরিণত হয়। 1993 সালে গুলশান কুমার সারা দেশে সর্বোচ্চ করদাতা বা ট্যাক্স পেয়ার হয়ে ওঠেন। তার শীর্ষ সময়ে টি সিরিজ একাই প্রায় 65% মিউজিক মার্কেট দখল করে ফেলে। তখন প্রায় সব বড় সিনেমার মিউজিক রাইটসই টি সিরিজের কাছে থাকত। এরপরই ছিল সারেগামা, যাদের কাছে পুরনো গানের সবচেয়ে বড় সংগ্রহ ছিল। এটি সেই গামা কোম্পানি যা আগে জিসিআই কোম্পানি নামে পরিচিত ছিল। এরপর আসে টিপস কোম্পানি, এরপর সোনি, ইউনিভার্সাল, ভিনাস, ম্যাগনাম, বিএমজি, ক্রেসেন্ডো এবং টাইমস মিউজিকের মতো অন্যান্য কোম্পানিগুলি। কিন্তু টি সিরিজের আশেপাশে তখন কেউ ছিল না। এরপর গুলশান কুমার তার ভাই কৃষ্ণ কুমারকে স্টার বানানোর সিদ্ধান্ত নেন। সাল 1993 সালে গুলশান কুমার একটি ফিল্ম বানান আজা মেরি জান নামে এবং নিজের ভাই কৃষ্ণ কুমারকে অ্যাজ অ্যান অভিনেতা হিসাবে লঞ্চ করেন। কিন্তু এই ফিল্মটি বক্স অফিসে ব্যর্থ হয়। সেই একই সালে কৃষ্ণ কুমারের আরও 2টি ফিল্ম রিলিজ হয়, কসম তেরি কসম এবং শবনাম, কিন্তু এগুলিও ব্যর্থ হয়। এরপর গুলশান কুমার নিখিল বেনয়, উমার উৎপল, মিলিন্দ সাগর এবং রাজু সিংয়ের মতো বড় মিউজিশিয়ানদের একত্রিত করে নিজের হাতে পরবর্তী ফিল্মের প্রোডাকশন ও ডিরেকশন নেন। 1995 সালে তিনি একটি ফিল্ম তৈরি করেন যা সমস্ত রেকর্ড ভেঙে দেয়। ফিল্মটির নাম বেওয়াফা সানাম। এই ফিল্মে কৃষ্ণ কুমার ও শিল্পা সিলোদকারের জুটি অসাধারণ হিট হয় এবং মিউজিক সুপারহিট প্রমাণিত হয়। গানগুলো যেমন আচ্ছা সিলা দিও, তুইনে মেরে প্যার কা, বেওয়াফা না রাসাই, তুঝে ও হারজাই, ধোকে প্যারকে ধোকে প্রচণ্ড জনপ্রিয় হয়ে ওঠে। এই ফিল্মের সফলতার ফলে গুলশান কুমার তখন বলিউড ইন্ডাস্ট্রির বাদশাহ হয়ে ওঠেন। কিন্তু ফিল্ম রিলিজের 2 বছরের মধ্যে 12ই আগস্ট 1997 সকালে গুলশান কুমারকে হত্যা করা হয়। প্রশ্ন হল, গুলশান কুমারের হত্যায় আন্ডারওয়ার্ল্ডের আবু সালেম ও নাদিম সাফির নাম কেন এসেছে? আসলে সেই সময় যখন গুলশান কুমার বলিউডের শীর্ষে পৌঁছে যাচ্ছিলেন, তখন মুম্বাইতে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বাড়ছিল। যদিও 1993 সালে বোমা বিস্ফোরণ ঘটানোর পরে দাউদ ও তার গ্যাংয়ের মানুষরা মুম্বাই ছেড়ে দুবাই চলে গিয়েছিলেন, তবে মুম্বাইয়ে এখনও তাদের একটি পুরো নেটওয়ার্ক সক্রিয় ছিল। সেই সময় মুম্বাইয়ের রিয়েল এস্টেট সেক্টর কিছুটা ডাউন চলছিল। এ থেকেই আন্ডারওয়ার্ল্ডদের বড় বড় অর্থ উপার্জন হতো। তাই তখন আন্ডারওয়ার্ল্ডের দৃষ্টি এখন বলিউডের দিকে চলে আসে। 7 জুন 1994 সালে ফিল্ম প্রডিউসার জাবেদ রিয়াজ সিদ্দিকীকে হত্যা করা হয়।
এটি আন্ডারওয়ার্ল্ডের দ্বারা বলিউডে করা প্রথম বড় হত্যাকাণ্ড হিসাবে ধরা হয়। বলা হয় জাভেদ সিদ্দিকী তখন একটি ফিল্ম বানাচ্ছিলেন বিশ্বে অমৃত। এই ফিল্মে জাভেদ একটি পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে কাস্ট করেছিলেন। কাস্টিংটি দাউদ ইব্রাহিমের সুপারিশে হয়েছিল। কিছুদিন পর জাভেদ জেবাকে ফিল্ম থেকে সরিয়ে দেন। এই বিষয়টি দাউদ পছন্দ করেননি। মনে করা হয় দাউদের গ্যাং এটি ব্যক্তিগত অপমান হিসাবে নেয় এবং তারপর জাভেদ সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। জাভেদ সিদ্দিকীর এই হত্যা বলিউডের মানুষদের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। সেই সময় গুলশান কুমার সম্পর্কে প্রচলিত একটি কথা ছিল যে তিনি প্রতিদিন বৈষ্ণোদেবী মন্দিরে 1 লাখ টাকা মূল্যের প্রসাদ চড়াতেন। তার আয় সম্পর্কেও সবাই জানত। তাই 1995-এর শুরু থেকে গুলশান কুমারের কাছে সাপ্তাহিক হাফতা সংগ্রহের কল আসতে শুরু করে এবং এই কল করতেন কেউ অন্য নয়, দাউদ ইব্রাহিমের রাইট হ্যান্ড আবু সালেম ছিলেন ডি কোম্পানির গ্যাংস্টার, যিনি উত্তরপ্রদেশের আজমগড় থেকে মুম্বাই এসেছিলেন। এস হুসেন জাইদি তার বই মাই নেম ইজ আবু সালেমে উল্লেখ করেছেন, আবু সালেম ছিলেন নির্দয়, ভয়ঙ্কর এবং রঙিন মেজাজের মানুষ। মুম্বাইয়ের অন্যান্য গ্যাংস্টারদের মতো দাউদ ইব্রাহিম, অরুণ গাভলি, আমার নায়ক এবং ছোটা রাজান সবাই মুম্বাইতেই বড় হয়েছিলেন। কিন্তু আবু সালেম উত্তরপ্রদেশ থেকে এসে মুম্বাইয়ে নিজের স্থান তৈরি করার জন্য খুবই নির্দয় হয়ে উঠেছিলেন, যাতে সবাই তাকে সিরিয়াসলি গ্রহণ করে। 25 বছর বয়সে আবু সালেম মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। আবু সালেম প্রথমে ছোটা শাকিলের জন্য কাজ করতেন, কিন্তু পরে তিনি আলাদা হয়ে বলিউড থেকে কলের মাধ্যমে হাফতা তুলতে শুরু করেন। 1993 সালের পর থেকেই আবু সালেম দুবাই থেকে বলিউডকে ফোনে ভয় দেখাতেন। আবু সালেম কতটা নির্দয় হয়ে উঠেছিলেন তা বোঝা যায় হুসেন জাইদির বইয়ের এক কাহিনী থেকে। হুসেন জাইদি তার বইয়ে লিখেছেন, সালেম যাকে সম্প্রতি হত্যা করেছিল তার 13 দিন পর সে সেই শিকারের বাড়িতে ফোন করে। ফোন রিসিভ করেন শিকারের স্ত্রী। যখন তার স্বামীর হত্যাকারী অর্থাৎ আবু সালেমের কথা তার জানা হয়, তখন তিনি জোর জোরে কাঁদতে শুরু করেন, কিন্তু সালেম তখন জোর জোরে হাসতে থাকে। এ থেকে বোঝা যায় সালেম কেমন মানসিকতার গ্যাংস্টার ছিলেন। যেখানে ছোটা শাকিলের কাছে শুটার সাদিক কালিয়া ছিল, রাজেন গ্যাংয়ের কাছে আরুণ মাহাজন আর আরুণ গাভলিরও অনেক শুটার ছিল, সেখানে আবু সালেমের কোনো নিজস্ব গ্যাং বা শুটার ছিল না। তিনি উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এমন ছেলেদের আনতেন যারা দেশি বন্দুক চালাতে জানত। আবু সালেম তাদের ভালো টাকা দিয়ে মুম্বাই ডাকতেন, অস্ত্র দিতেন এবং কাজ শেষ হলে সেই দিনেই ট্রেনে তুলে আবার উত্তরপ্রদেশ বা বিহারে পাঠিয়ে দিতেন। এই কারণেই সালেমের গ্যাংয়ের মানুষরা ধরাও হতো না। তাই আবু সালেমের পরবর্তী লক্ষ্য হয়ে ওঠে গুলশান কুমার। জুন 1994 সালে জাভেদ রিয়াজ হত্যার পর থেকে গুলশান কুমারের কাছে আবু সালেমের ফোন আসা শুরু হয়। গুলশানকে বলা হতো, তুমি মন্দিরে লাখ লাখ টাকার চড়াও দাও, আমাদেরও একটু চড়াও দাও। এইভাবে আবু সালেম প্রতি মাসে 5 লাখ টাকার প্রোটেকশন মানি দাবি করতে থাকেন। বলা হয় শুরুর দিনগুলোতে গুলশান কুমার সালেমকে টাকা পাঠিয়েছিলেনও। কিন্তু পরে যখন সালেমের দিক থেকে দাবি বাড়তে শুরু করে, তখন গুলশান কুমার টাকা দিতে অস্বীকার করেন। যদিও এটি অফিসিয়ালি রেকর্ডে নেই। গুলশানের ভাই কৃষ্ণকুমারও এই কথার খণ্ডন করেছেন। একভাবে বলা যায়, গুলশান কুমার আবু সালেমের হুমকিতে বিরক্ত হয়ে তার ফোনগুলো ইগনোর করতে শুরু করেছিলেন। এটি আবু সালেমের জন্য তার ব্যক্তিগত অপমাননার বিষয় হয়ে দাঁড়ায়। আবু সালেম শুধু গুলশান কুমারকেই নয়, বলিউডের অন্যান্য পরিচালক ও প্রডিউসারদেরও হুমকি দিতেন, যাদের মধ্যে ছিলেন সুব্রাস ঘাই এবং গুপ্ত ফিল্মের পরিচালক রাজীব রায়। এমনকি রাজীব রায়ের উপর 31 জুলাই 1997 সালে 5 জন শুটার দ্বারা প্রাণঘাতী হামলাও করা হয়। কিন্তু রাজীবের সঙ্গে নিরাপত্তা প্রহরী থাকার কারণে তিনি বেঁচে যান। এই ঘটনা ঘটার পর রাজীব তার পরিবারসহ কিছু সময়ের জন্য ভারত ছেড়ে চলে যান। হামলার সময় 5 আগস্ট 1997 সালে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টার আবু সালেমকে ফোন করে জিজ্ঞেস করেন, সুভাষ ঘাই এবং রাজীব রায়ের উপর হামলা কি আপনি করিয়েছেন? তখন সালেম বলেন, হ্যাঁ, এবং আরও যোগ করেন যে এই হামলা শুধু ভয় দেখানোর জন্য ছিল। আসল হামলা 1 সপ্তাহ পর হবে, যেখানে আমরা এক পরিচিত ব্যক্তিকে করব, এবং এটি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি সতর্ক বার্তা হবে। রিপোর্টার যখন এটি শুনেন, তিনি সরাসরি মুম্বাইয়ের ক্রফোর্ড মার্কেটে ক্রাইম ব্রাঞ্চের দিকে ছুটে যান এবং তথ্য দেন। এরপর ক্রাইম ব্রাঞ্চ শিল্পের শীর্ষ ব্যক্তিদের নিরাপত্তা প্রদান শুরু করে।
তাৎক্ষণিকভাবে বলিউডের অনেক বড় ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া হয়, যার মধ্যে ছিলেন প্রথম নিহলানি, যিনি তখন ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সময় তাদের মাথায় গুলশান কুমারের নাম আসেনি। যেই দিন ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টার আবু সালিমের সঙ্গে কথা বলেন, সেই দিনই অর্থাৎ 5 অগস্ট 1997-এ আবু সালিম গুলশান কুমারের কাছে একটি ফোনও করেন। সেই সময় গুলশান কুমার তার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। তবে গুলশান কুমার পুলিশকে জানায়নি, কারণ তিনি ভেবেছিলেন যদি পুলিশকে জানান তাহলে এই বিষয়টি সরাসরি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সংঘর্ষের দিকে নিয়ে যাবে। অন্যদিকে কৃষ্ণ কুমার চাইছিলেন যে পুলিশকে অবহিত করা হোক, কিন্তু গুলশান কুমার রাজি হননি। তিনি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সরাসরি লড়াই করতে চাচ্ছিলেন না। এই ফোনের 1 সপ্তাহ পরেই গুলশান কুমারের হত্যা করা হয়। এই কারণেই হত্যায় আবু সালেমের নাম আসে। আবু সালেমের মনোভাব বোঝা যায়, তিনি এক্সটর্শন মানি চাইছিলেন। কিন্তু নদীম সাফি আসলে গুলশান কুমারকে মিউজিক ইন্ডাস্ট্রিতে হিট করাতে সাহায্য করেছিলেন। তাহলে কিভাবে নদীম সাফি ও গুলশান কুমারের মধ্যে কথাবার্তা এমন পর্যায়ে পৌঁছায় যে মুম্বাই পুলিশ 1 মাসের মধ্যে সিদ্ধান্তে পৌঁছে যায় নদীম সাফি গুলশান কুমারের হত্যার মাস্টারমাইন্ড ছিলেন? এর পেছনের গল্পটি হল নদীম ও শ্রাবণের সুপারহিট জুটি। তারা অনেক সুপারহিট ফিল্মের মিউজিক দিয়েছেন, যেমন সাজন 1991, ফুল এবং কাঁটে 1991, সড়ক, ফির দিল হ্যায় কি মানতা নেহি, হাম হ্যায় রাহি প্যার কে, দিলওয়ালে, রাজা হিন্দুস্তানি, সাজন চলে সসুরাল, পরদেশ, ফির জুদাই এবং মোহাব্বত। এই সমস্ত ফিল্মের গান সুপারহিট হয়েছিল এবং এগুলি দেওয়া হয়েছিল শ্রবণ ও নদীম সাফির জুটি দ্বারা, যার কারণে নদীম সাফি তখন সবচেয়ে উচ্চ প্রদত্ত বা হাইয়েস্ট পেইড মিউজিক ডিরেক্টর হয়ে গিয়েছিলেন। কিন্তু এই সময়ে এমন কিছু ঘটে যা গুলশান কুমার এবং নদীমের মধ্যে ঝগড়ার জন্ম দেয়। সেই সময়ের ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী গুলশান কুমারের হত্যার পর যখন মুম্বাই পুলিশ গুলশানের পরিবারের সদস্য এবং সুপার ক্যাসেটস অর্থাৎ টি সিরিজের সিনিয়র অফিসারদের জিজ্ঞাসাবাদ করে, তখন তাদের প্রথম সন্দেহ নদীম সাফির দিকে যায়। আসলে গুলশান কুমারের হত্যার 1 বছর আগে অর্থাৎ 1996-এ নদীম হাই অজনাবি নামে তার প্রথম অডিও অ্যালবাম প্রকাশ করেছিলেন। তখন পর্যন্ত নদীম কেবল মিউজিক ডিরেক্টর ছিলেন, গান দিতেন, কিন্তু সিঙ্গার ছিলেন না। কিন্তু এই অ্যালবামে নদীম প্রথমবার নিজেই গান গিয়েছিলেন। নদীম চেয়েছিলেন গুলশান কুমারের কোম্পানি হাই অজনাবি অ্যালবামের রাইটস কিনে নিক, কিন্তু গুলশান কুমার হাই অজনাবির রাইটস কিনতে রাজি ছিলেন না। গুলশানের ভাই কৃষ্ণ কুমারের দেওয়া কোর্টের বিবৃতি অনুযায়ী গুলশান এই অ্যালবামে রুচি দেখাননি। তিনি বলেছেন নদীম ভালো সিঙ্গার নয়, তাই নদীমের অডিও রাইটস কেনার প্রস্তাবকে অস্বীকার করেন। কিন্তু পরে গুলশান কুমার হাই অজনাবি অ্যালবামের অডিও রাইটস কিনে নেন এবং প্রমোশনের জন্য একটি গানকে পিকচারাইজও করান। ভিডিও বানানো হয়। কিন্তু মার্চ 1997-এ যখন হাই অজনাবি রিলিজ হয়, এটি ভয়ঙ্করভাবে ফ্লপ হয়। এই ফ্লপের জন্য নদীম সাফি গুলশান কুমারের উপর দায় চাপাতে শুরু করেন। নদীম মনে করতেন গুলশান কুমার তার অ্যালবাম ভালোভাবে প্রমোট করেননি, পর্যাপ্ত পাবলিসিটি করেননি, যাতে নদীমের অ্যালবাম ব্যর্থ হয়। কৃষ্ণ কুমারের কোর্টে দেওয়া বিবৃতির অনুযায়ী এরপর নদীম গুলশান কুমারকে ধমক দিতে শুরু করেন। কৃষ্ণ কুমার তার সাক্ষ্যেও বলেছেন গুলশান কুমারের হত্যার 1 সপ্তাহ আগে 5 আগস্টের ফোন কলে কিভাবে আবু সালেমের গুলশান কুমারের কাছে টাকা চাইছিলেন। আবু সালেম গুলশান কুমারকে নিয়মিত হুমকি দিচ্ছিল এবং 8 অগাস্টের সেই ফোন কলে সে নদীম সাইফির নামও তোলে। সে প্রশ্ন করে কেন গুলশান নদীমে অ্যালবাম প্রমোট করছেন না। এই ফোন কলের মাত্র 3 দিন পর অর্থাৎ 12 অগস্ট গুলশান কুমারকে হত্যা করা হয়। তাই পুলিশ গুলশান কুমারের হত্যার ষড়যন্ত্রকারীদের তালিকায় নদীম সাইফির নাম যুক্ত করে। স্মৃতি কপ্পিকারের রিপোর্ট অনুযায়ী গুলশান কুমার ও নদীমের সম্পর্ক খারাপ হতে শুরু করে যখন নদীম শ্রবণ জুটি ভিনাস রেকর্ডস অ্যান্ড টেপস এবং টিপস ইন্ডাস্ট্রিজের মতো অন্যান্য কোম্পানির সঙ্গে কাজ করা শুরু করে। কিছুদিন পর দুজনের মধ্যে আবার মিটমাট হয়। টি সিরিজ হাই অজনবী নামে একটি পপ অ্যালবাম তৈরি করে, যেখানে নদীম নিজেই গায়ক হিসেবে অংশ নেন, কিন্তু অ্যালবামটি ভীষণভাবে ফ্লপ হয়। নদীমের মনে হয় গুলশান ইচ্ছে করে এই অ্যালবামের ঠিকমতো প্রচার করেননি। যদিও গুলশানের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান এই অ্যালবামের প্রচারে প্রায় 20 লাখ টাকা খরচ করা হয়েছিল। এমনকি গুলশান নিজেও নাকি বলেছিলেন তিনি এটা শুধু নদীমকে খুশি করার জন্য করছেন, কারণ তিনি মনে করেননি যে অ্যালবামটি ভালো বিক্রি হবে। স্মৃতি কপ্পিকার তার রিপোর্টে আরও লেখেন পরে আরেকটি বড় ঝামেলা হয় একটি গানের গায়ক নির্বাচন নিয়ে।
গুলশান কুমার চাইছিলেন অনুরাধা পাউডওয়াল গানটি গাইবেন, কারণ তিনি তার ঘনিষ্ঠ ছিলেন। অন্যদিকে নাদিম শ্রবণ চাইছিলেন আলকা ইয়াগনিককে, কারণ তারা তাকে বেশি পছন্দ করতেন। এই মতবিরোধ ধীরে ধীরে বড় হতে থাকে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী এই সময় গুলশান কুমার মিউজিক ইন্ডাস্ট্রিতে বড়সড় পদক্ষেপ নিতে শুরু করেন। তার এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, তিনি যেন পাগলের মতো একের পর এক বিনিয়োগ করছিলেন। গুলশান কুমার 2 ডজনেরও বেশি সিনেমার মিউজিক রাইটস কিনে নেন। এর মধ্যে কিছু সিনেমায় নদীম শ্রবণ মিউজিক দিচ্ছিলেন, কিন্তু পরে গুলশান তাদের 2টি সিনেমা থেকে সরিয়ে দেন। শুধু তাই নয়, তিনি এমন সিনেমার মিউজিক রাইটসও কেনা বন্ধ করে দেন যেগুলোর মিউজিক নদীম শ্রবণ জুটি তৈরি করছিল। এই সব ঘটনায় ধীরে ধীরে তাদের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়। এর ফলে নদীম সাইফিয়ের গুলশান কুমারের প্রতি ক্ষোভ আরও বেড়ে যায়। তবে এই গল্পে শুধু নদীম সাইফি ও আবু সালেমের নামই ছিল না, বরং আরেকজনের নামও উঠে আসে, রমেশ তোরানি, যিনি টিপস ইন্ডাস্ট্রিজের মালিক। মুম্বাই পুলিশের অভিযোগ ছিল রমেশ তোরানি নদীম সাইফির সঙ্গে মিলে 25 লাখ টাকার বিনিময়ে গুলশান কুমারের হত্যার সুপারি দিয়েছিলেন। এর পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হয় মিউজিক ইন্ডাস্ট্রির কিছু মানুষ গুলশান কুমারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। সেই সময় বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি কয়েকটি নির্দিষ্ট কোম্পানি ও মানুষের নিয়ন্ত্রণে ছিল, যারা এক ধরনের কার্টেল তৈরি করে ফেলেছিল। তারা মিউজিক ডিরেক্টর, গায়ক এবং পুরো বাজারের উপর নিয়ন্ত্রণ রাখত। গুলশান কুমারের টি সিরিজের দ্রুত উত্থান তাদের পছন্দ হচ্ছিল না। এই পরিস্থিতিতে 1992 সালের দিকে গুলশান কুমার ধীরে ধীরে ফিল্ম মিউজিক থেকে সরে এসে নন ফিল্ম মিউজিকে বেশি জোর দিতে শুরু করেন। বিশেষ করে ভক্তিমূলক সঙ্গীতকে তিনি মূল ধারায় নিয়ে আসেন। তিনি অনুরাধা পডওয়ালের মতো শিল্পীদের প্রমোট করে ভক্তিমূলক গানে এক ধরনের বিপ্লব ঘটান। দেশ জুড়ে টি সিরিজের ভজন, আরতি, তীর্থযাত্রা এবং ভিডিও ক্যাসেট ব্যাপকভাবে বিক্রি হতে থাকে। এর মাধ্যমে গুলশান কুমার কোটি কোটি টাকা আয় করেন এবং ভক্তিমূলক সঙ্গীতের সম্রাট হিসেবে পরিচিতি পান। তবে 1996 সালের পর তিনি আবারও ফিল্ম মিউজিকের জগতে ফিরে আসেন, এবার আরও আক্রমণাত্মক কৌশল নিয়ে। তিনি এমন সব গানের রাইটস কিনতে শুরু করেন যেগুলো অন্য কোম্পানিগুলো নিতে ভয় পেত, আর যেসব বড় সিনেমার মিউজিক রাইটস নিয়ে প্রতিযোগিতা হতো সেখানে তিনি অন্যদের চেয়ে অনেক বেশি দাম দিয়ে সেগুলো নিজের করে নিতেন। এই আগ্রাসী ব্যবসায়িক কৌশল তাকে আরও শক্তিশালী করে তোলে, তবে একই সঙ্গে ইন্ডাস্ট্রির ভেতরে তার শত্রুর সংখ্যাও বাড়িয়ে দেয়। যেমন যখন বাজারে কোনো সিনেমার মিউজিক রাইটসের দাম প্রায় 1.5 কোটি টাকা থাকত, তখন গুলশান কুমার 2 থেকে 2.5 কোটি টাকার অফার দিতেন। গুলশান কুমারের এই মার্কেট ডমিনেশন পুরনো মিউজিক কোম্পানিগুলোর কাছে মোটেও ভালো লাগছিল না। কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র হয়ে উঠেছিল। সেই সময়ের রিপোর্ট অনুযায়ী তার কিছু ঘনিষ্ঠ মানুষের মতে গুলশান কুমার এই ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছিলেন। তিনি যেন মনে করতে শুরু করেছিলেন যে তিনি চাইলে কারো কেরিয়ার গড়ে দিতে পারেন, আবার চাইলে শেষও করে দিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের কথাও প্রায়ই শোনা যায়। 1997 সালের জুলাই মাসে চেন্নাইয়ের একটি 5 স্টার হোটেলে একটি বৈঠক হয়েছিল বলে জানা যায়। এই বৈঠকে গুলশান কুমার সহ ভিনাস রেকর্ডস অ্যান্ড টেপস এবং টিপস ইন্ডাস্ট্রিজের মতো বড় মিউজিক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই মিটিং ডাকা হয়েছিল মূলত গুলশান কুমারকে সহযোগিতার জন্য অনুরোধ করতে। সেখানে একজন বলেন গুলশান কুমার পুরো মার্কেট নষ্ট করে দিয়েছেন, আরেকজন বলেন তাদের উপর অনেক ঋণের চাপ তৈরি হয়েছে, তারা ব্যবসায় টিকতে পারছেন না। এমনকি কেউ অনুরোধ করেন দয়া করে আপনার ব্যবসা একটু কমান, যাতে আমরাও কিছু লাভ করতে পারি। এর উত্তরে গুলশান কুমার সম্মতি জানিয়ে বলেন যে তিনি ভবিষ্যতে এমন করবেন না। এই পুরো ঘটনাগুলো থেকে বোঝা যায় নিজের হত্যার আগে পর্যন্ত গুলশান কুমার নদীম সাইফি, মিউজিক ইন্ডাস্ট্রির প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো এবং আন্ডারওয়ার্ল্ড সব দিক থেকেই বিরোধে জড়িয়ে পড়েছিলেন। তবুও এখনও কিছু বড় প্রশ্ন রয়ে যায়। গুলশান কুমারের হত্যার আসল ষড়যন্ত্র কে করেছিল? কিভাবে এই পরিকল্পনা তৈরি হয়েছিল? যারা সরাসরি গুলি চালিয়েছিল সেই 3 খুনি কারা ছিল? রমেশ তাওরানির কি পরিণতি হয়েছিল? নদীম সাইফির কি হয়েছিল? আর আবু সালিম, সে কি শাস্তি পেয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তরই আমরা এই ভিডিওর পরবর্তী অংশে জানার চেষ্টা করব। মুম্বাই পুলিশের মতে গুলশান কুমারের হত্যার পরিকল্পনা দুবাইয়ের সেই গোপন মিউজিক পার্টিতেই করা হয়েছিল, যেখানে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। এই পার্টিতে আন্ডারওয়ার্ল্ডের আবু সালেম এবং দাউদ ইব্রাহিমের পাশাপাশি সেই সব মিউজিক কোম্পানির লোকজনও ছিল যাদের ব্যবসা গুলশান কুমারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
সেখানেই গুলশান কুমারকে হত্যা করার জন্য দাউদ ইব্রাহিমের পক্ষ থেকে আব্দুল রৌফ মার্চেন্টকে সুপারি দেওয়া হয়। এই পরিকল্পনায় ব্যাকআপ শুটার হিসেবে তার ভাই রশিদ মার্চেন্টকেও যুক্ত করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, এই আব্দুল রৌফ মার্চেন্ট কে ছিল এবং কেন এই দুই ভাইকেই এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল? এর পেছনে একটি চমকপ্রদ গল্প রয়েছে। আব্দুল রৌফ মার্চেন্ট ও রশিদ মার্চেন্ট ছাড়াও তাদের আরেক ভাই ছিল, ইমতিয়াজ। তাদের মায়ের নাম ছিল ফাতিমা মার্চেন্ট। বিশেষ বিষয় হল, এই ফাতিমাই তাদের অপরাধ জগতে নিয়ে আসেন। ফাতিমার আগের নাম ছিল সুভদ্রা দইফুড়ে। তিনি পুনের কাছে মান্ডবী গ্রামে থাকতেন। সেখানে তার প্রেম হয় দাউদ মার্চেন্ট নামে এক টেম্পো চালকের সঙ্গে। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেন। এরপর তারা মুম্বাইয়ে চলে আসেন এবং শিওরি এলাকার একটি বস্তিতে বসবাস শুরু করেন। 1992 সালে দাউদ মার্চেন্টকে ছুরি মেরে হত্যা করা হয়। স্বামীর মৃত্যুর পর দারিদ্র্যের কারণে ফাতিমাকে সন্তানদের নিয়ে মুম্বাইয়ের উপকণ্ঠ মুমরা এলাকায় থাকতে হয়। এই এলাকা ছিল দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের প্রভাবাধীন। এই সময় ফাতিমা আবু সালেমের ঘনিষ্ঠ সহযোগী আব্দুল কাইয়ুমের সংস্পর্শে আসেন এবং তার ছেলেদের কাজ দেওয়ার জন্য অনুরোধ করেন। আব্দুল কাইয়ুম ফাতিমার বড় ছেলে আব্দুল রৌফ অর্থাৎ মার্চেন্টকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু 1993 সালের বম্বে বিস্ফোরণের পর তাকে দুবাই পালিয়ে যেতে হয়। এরপর সেখান থেকেই তিনি রৌফকে প্রথম কাজ দেন। সেই কাজ ছিল আনিস ইব্রাহিমের জন্য এক চৌধুরী নামের ব্যবসায়ীকে অপহরণ করে তার কাছ থেকে 2.5 লাখ টাকা আদায় করা। রৌফ এই কাজটি খুব সহজেই সম্পন্ন করে এবং এখান থেকেই তার অপরাধ জগতের যাত্রা আরও গভীর হয়ে যায়। এরপর 1996 সালে আব্দুল রৌফ মার্চেন্ট কাইয়ুম, আবু সালেম এবং আনিস ইব্রাহিমের সঙ্গে দেখা করতে দুবাই যায়। সেখানে কাইয়ুম তাকে খার এলাকার বাসিন্দা শশীকান্ত নামে একজনকে অপহরণ করার নির্দেশ দেয়। তবে রাউফ এই অপহরণে সফল হতে পারেনি। এরপর এপ্রিল 1997-এ রাউফ আবার মুম্বাই থেকে দুবাই যায়। ইন্ডিয়া টুডের হাতে পাওয়া এক্সক্লুসিভ ডকুমেন্ট অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় রাউফ জানায়, 5 মে 1997 সকাল প্রায় 11টার দিকে সে দুবাইয়ের শাহজাহান এলাকায় কাইয়ুমের অফিসে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল নাদিম সাইফি এবং আবু সালেম। কিছুক্ষণ পর আনিস ইব্রাহিম সেখানে আসে এবং রাউফকে ভেতরে নিয়ে যায়। রাউফের বক্তব্য অনুযায়ী কাইয়ুম তাকে আনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জিজ্ঞেস করে, এটা কাজের জন্য ঠিক হবে? আনিস জিজ্ঞেস করে, এটা কে? তখন কাইয়ুম বলে, ভাই, এই সেই লোক যে চৌধুরীকে অপহরণ করেছিল। এরপর আনিস বলে, হ্যাঁ, এটা ঠিক আছে। এরপর আবু সালেম রাউফকে বলে, নাদিমকে যে বিরক্ত করছে সেই গুল্লু অর্থাৎ গুলশান কুমারকে শেষ করতে হবে, আর এই কাজ তোমাকেই দেওয়া হয়েছে। এই মিটিংয়ের পর রাউফ আবু সালেমের কাছে গাড়ি ও অস্ত্রের ব্যবস্থা করতে বলে। তখন আবু সালেম তাকে নির্দেশ দেয় মুম্বাইয়ে চলে যেতে। সেখানে গাড়ি ও অস্ত্র সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। এরপর কাইয়ুম রাউফকে 2500 দিরহাম দিয়ে মুম্বাইয়ে পাঠিয়ে দেয়। এরপর প্রয়োজনীয় প্রস্তুতির জন্য দুবাই থেকে কিছু লোক মুম্বাইয়ে আসে এবং গুলশান কুমারের হত্যার পরিকল্পনা শুরু হয়। এই পরিকল্পনার জন্য 2টি দল তৈরি করা হয়। সিদ্ধান্ত হয় আন্ধেরি ওয়েস্টের জিতনগর এলাকায় একটি শিব মন্দিরের কাছে গুলশান কুমারকে হত্যা করা হবে। গুলশান কুমারের ওপর নজরদারি করার জন্য রাউফকে একটি মারুতি গাড়িও দেওয়া হয়। 1 মাসেরও বেশি সময় ধরে 2টি দল অন্ধেরি ওয়েস্টের সেই মন্দিরে গিয়ে গুলশান কুমারের যাতায়াত, সময়সূচি এবং তার সঙ্গে দেখা করতে আসা লোকজনের উপর নজর রাখতে থাকে। একই সঙ্গে ওই টিমের আরও 2 জন লোক পার্কিং এলাকায় নজরদারি করছিল। এই নজরদারির সময় তারা জানতে পারে যে গুলশান কুমার মেরুন রঙের গাড়িতে আসেন এবং তার সঙ্গে একজন বডিগার্ড থাকে, যার কাছে একটি কার্বাইন বন্দুক থাকে। এই বডিগার্ডের কারণেই তারা এতদিন গুলশান কুমারের ওপর হামলা করার সাহস পায়নি। মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস রাকেশ মারিয়া তার বই লেট মি সে ইট নাও এ লেখেন, প্রায় 4 মাস আগে 22 এপ্রিল 1997 সালের রাতে তিনি এক মুখবিরের ফোন পান। মুখবির তাকে শুধু এটুকুই বলেছিল, স্যার, গুলশান কুমারের উইকেট পড়তে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করেন, কে এই কাজ করবে? মুখবির উত্তর দেয়, আবু সালিম, এবং আরও জানায় যে সে ইতিমধ্যেই তার শুটারদের সঙ্গে পরিকল্পনা ঠিক করে ফেলেছে। গুলশান কুমার প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে একটি শিব মন্দিরে যান, আর সেখানেই তাকে হত্যা করা হবে।
এরপর রাকেশ মারিয়া ফোন করেন মাহেশ ভাটকে। তিনি নিশ্চিত করেন যে গুলশান কুমার সত্যিই প্রতিদিন মন্দিরে যান। মাহেশ ভাটকি তথ্য গুলশান কুমারকে জানিয়ে দেন। রাকেশ মারিয়া তাকে সতর্ক করে বলেন তিনি ক্রাইম ব্রাঞ্চকে জানাবেন এবং যতদিন না পর্যন্ত গুলশান কুমারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে ততদিন যেন তিনি বাড়ি থেকে বের না হন। রাকেশ মারিয়া আরও বলেন ক্রাইম ব্রাঞ্চ গুলশান কুমারকে অতিরিক্ত নিরাপত্তা দিতে চেয়েছিল, কিন্তু তার আগে থেকেই উত্তরপ্রদেশ সরকারের দেওয়া নিরাপত্তা থাকায় তাকে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া হয়নি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, যখন 22 এপ্রিল 1997-এই রাকেশ মারিয়া এই হত্যার পরিকল্পনার খবর পেয়েছিলেন, তাহলে তারপরও কিভাবে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটল? এখানে একটা বড় কনফিউশন দেখা যায়। একদিকে আব্দুল রউফ তার জবানবন্দিতে বলে সে প্রথম এই প্ল্যানের কথা জানতে পারে 5ই মে 1997-এ। অন্যদিকে মুম্বাই পুলিশ তাদের প্রেস কনফারেন্সে জানায় গুলশান কুমারের হত্যার পরিকল্পনা জুন মাসে দুবাইয়ের সেই গোপন মিউজিক পার্টিতে করা হয়েছিল। তাহলে এই অসামঞ্জস্য কেন? এখানে বলা হয় রউফের জবানবন্দিতে অনেক তথ্যই ফোর্জড বা ভুয়া ছিল, যা এমন কেসে প্রায়ই ঘটে। তাই সাধারণভাবে ধরে নেওয়া হয় যে এপ্রিল থেকে জুনের মধ্যেই গুলশান কুমারকে হত্যার পরিকল্পনা তৈরি হয়েছিল। এই পরিকল্পনার জন্য মাসের পর মাস ধরে গুলশান কুমারের ওপর নজরদারি চলছিল। অবশেষে সেই পরিকল্পনার চূড়ান্ত দিন আসে 12ই আগস্ট 1997। সেদিন ভোর 6টার দিকে আব্দুল রউফ আবার শিব মন্দিরের দিকে যায়। তার সঙ্গে ছিল তার ভাই রশিদ মার্চেন্ট এবং আরেক সহযোগী আদিল। তিনজন মন্দিরের আশেপাশে নিজেদের অবস্থান নেয়। প্রায় সকাল 10টার দিকে গুলশান কুমার তার গাড়ি থেকে নামেন। তাকে একা দেখে আদিল দ্রুত গিয়ে রউফ ও রশিদকে জানায় আজ তার সঙ্গে কোনো সিকিউরিটি গার্ড নেই। এই খবর রউফ ফোনে আবু সালেমকে জানায়। সঙ্গে সঙ্গে আবু সালেম গুলশান কুমারকে হত্যা করার অনুমতি দেয়। এমনকি সে বলে পুরো হত্যাকাণ্ড চলাকালীন ফোন চালু রাখতে, যাতে সে গুলশানের চিৎকার শুনতে পারে। এরপর রউফ গুলশান কুমারের কাছে গিয়ে গুলি চালায়। হামলাকারীরা মোট 16টি গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই গুলশান কুমারের মৃত্যু হয়। অন্ধেরি ওয়েস্টের ব্যস্ত রাস্তায় দিনের আলোয় প্রায় 15-20 মিনিট ধরে এই ভয়াবহ ঘটনা চলে। যে মানুষটি সারা জীবন অসংখ্য মানুষকে সাহায্য করেছেন, তিনি সেদিন একা কোনো সাহায্য ছাড়াই লড়াই করতে করতে মারা যান। হত্যার পর আব্দুল রউফ প্রথমে কলকাতায় পালিয়ে যায়, সেখান থেকে বাংলাদেশে এবং পরে দুবাইয়ে পৌঁছে যায়। গুলশান কুমার হত্যাকাণ্ডের পর পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। যদিও এর আগে মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ড অনেক বড় বড় খুন করেছে, কিন্তু এই ঘটনার নিষ্ঠুরতা ছিল চরম পর্যায়ের। তদন্ত শেষ করে মুম্বাই পুলিশ 1997 সালের নভেম্বর মাসে 400 পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করে, যেখানে মোট 26 জনকে অভিযুক্ত করা হয়। লোকাল সেশন কোর্টে জমা দেওয়া সেই চার্জশিটে বলা হয় গুলশান কুমারের হত্যার পরিকল্পনা দুবাইয়ে আনিস ইব্রাহিমের অফিসে করা হয়েছিল, যিনি দাউদ ইব্রাহিমের ভাই। পরবর্তী বছরগুলোতে আরও 3টি সম্পূরক চার্জশিট দাখিল করা হয়। সেখানে রমেশ তওরানির বিরুদ্ধেও অভিযোগ আনা হয় যে তিনি নাদিম সাইফির সঙ্গে মিলে 25 লাখ টাকায় গুলশান কুমারকে হত্যার সুপারি দিয়েছিলেন। মুম্বাই পুলিশের দাবি ছিল তদন্তের সময় আবু সালেমের ঘনিষ্ঠ সহযোগী আরিফ লাকড়াওয়ালা জানায় যে সে নিজ চোখে রমেশ তওরানিকে আবু সালেম ও নাদিম সাইফির সঙ্গে টাকার লেনদেন করতে দেখেছে। পুলিশের মতে আবু সালেমের নির্দেশে 27 জুন 1997-এ আরিফ লাকড়াওয়ালা আরেক অভিযুক্ত কেকি ভালসারার সঙ্গে জুহু এলাকায় যায় নাদিম সাইফি ও রমেশ তওরানির কাছ থেকে টাকা সংগ্রহ করতে। এরপর নাদিম নাকি আবু সালেমকে ফোন করে। মুম্বাই পুলিশ আদালতে এমন কল রেকর্ডও জমা দেয় যেগুলো থেকে ইঙ্গিত মেলে যে 27 জুন 1997-এ জুহু থেকে আন্তর্জাতিক ফোন কল করা হয়েছিল। তবে প্রধান অভিযুক্ত নাদিম সাইফি এবং শুটারদের অধিকাংশকে গ্রেফতার করা না যাওয়ায় এই মামলার বিচার সময় মতো শুরু করা যায়নি। এদিকে 2001 সালের জানুয়ারিতে গুলশান কুমার হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আব্দুল রাউফ বা দাউদ মার্চেন্টকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। এইভাবে দাউদ মার্চেন্টের গ্রেপ্তারের পর 2001 সালের জুন মাসে আদালতে মামলার শুনানি শুরু হয়। মুম্বাই সেশন কোর্টের বিচারক ML টাহালিয়ানি দ্রুত মামলাটি এগিয়ে নিয়ে গিয়ে 2002 সালের এপ্রিল মাসে রায় ঘোষণা করেন।
এই রায়ে ২৬ জন অভিযুক্তের মধ্যে ১৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং মাত্র একজন আব্দুল রউফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে রমেশ তোরানির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আদালত তাকে মুক্তি দেয়। আসলে পুলিশের তদন্তে কিছু মৌলিক ত্রুটি ছিল, যেমন কোন নম্বর থেকে কল করা হয়েছিল এবং কোন আন্তর্জাতিক নম্বর থেকে কল রিসিভ করা হয়েছিল তার কোনো সুনির্দিষ্ট রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়নি। ফলে প্রমাণ করা যায়নি যে নাদিম সাইফি সত্যি আবু সেলেমকে ফোন করেছিলেন কিনা অথবা রমেশ তোরানি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন কিনা। পুলিশ এটাও যাচাই করেনি যে ব্যবহৃত ফোন নম্বরগুলো আসলে কার ছিল। এছাড়াও পুলিশ রমেশ তোরানির জন্য কোনো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড পরিচালনা করেনি, বরং সরাসরি আদালতেই সাক্ষী আরিফ লাকড়াওয়ালাকে ডেকে তার মাধ্যমে তোরানিকে শনাক্ত করার চেষ্টা করা হয়। অর্থাৎ নিয়ম অনুযায়ী আগে আলাদা করে অভিযুক্তদের মধ্যে থেকে সঠিক ব্যক্তিকে চিহ্নিত করার যে প্রক্রিয়া টিআইপি করা উচিত ছিল তা করা হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যার নাম আরিফ লাকড়াওয়ালা তার বয়ানে উল্লেখ করেছিলেন সেই কেকি ভালসারা বিচার শুরুর আগেই মারা যান। ফলে রমেশ তোরানির বিরুদ্ধে মূলত একমাত্র প্রমাণ ছিল আরিফ লাকড়াওয়ালার একক সাক্ষ্য। এই সব টেকনিক্যাল ও আইনি ত্রুটির কারণে আদালত মন্তব্য করে যে রমেশ তোরানির বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য ও শক্ত প্রমাণ নেই। আদালত উল্লেখ করেছে যে প্রথমবার আদালতে যে শনাক্তকরণ করা হয়েছিল তা একক সাক্ষীর উপর ভিত্তি করলে শক্ত প্রমাণ হিসেবে ধরা যায় না। পুলিশের এই অবহেলাপূর্ণ আচরণ মামলাটিকে দুর্বল করে দিয়েছিল। তাই আদালত রমেশ তাওরানিকে গুলশান কুমার হত্যা মামলায় যুক্ত থাকার অভিযোগ থেকে খালাস দেয়, কারণ পর্যাপ্ত প্রমাণ ছিল না। মুম্বাই পুলিশ তাদের চার্জশিটে উল্লেখ করে যে গুলশান কুমারের হত্যার ষড়যন্ত্র দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দাউদ ইব্রাহিমের ভাই আনিসের অফিসে বৈঠক হয়। এই বৈঠকে আলী শেখ, মোহাম্মদ রউফ রাজা, রাফিক চালকে এবং নবাবকে আবু সালেম ডেকে নিয়ে আসেন। একই বৈঠকে নদীম এবং আরও 2 জন উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত আলী শেখের সাক্ষ্যই পরে নদীম সাইফির বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। সেশন কোর্ট দ্বারা দেওয়া আবাদে আব্দুল রউফকে যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে তিনি বোম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন। অপরদিকে মহারাষ্ট্র সরকারও রমেশ তাওরানিকে খালাস দেওয়ার রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করে, কিন্তু বোম্বে হাইকোর্ট উভয় সিদ্ধান্তই বহাল রাখে। অর্থাৎ আব্দুল রউফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং রমেশ তাওরানিকে খালাস দেওয়া হয়। তবে গুলশান কুমার হত্যার প্রধান অভিযুক্ত নদীম সাইফি তখনও লন্ডনে অবস্থান করছিলেন এবং ভারত আসেননি। ভারতের প্রচেষ্টার পরে ২০০০ সালে নদীম সাইফিকে লন্ডনে গ্রেপ্তার করা হয়। ভারত সরকার তাকে প্রত্যার্পণ করার দাবি জানায়। এরপর ব্রিটেনের আদালতে নদীম সাইফির মামলা চলতে থাকে, কিন্তু ২০০১ সালে যুক্তরাজ্যের হাইকোর্ট প্রত্যার্পণের দাবি বাতিল করে। ব্রিটিশ আদালত বলে যে ভারতের কাছে নদীমের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই, কেবল একপক্ষীয় সাক্ষ্য ও পরোক্ষ প্রমাণের ভিত্তিতে কাউকে ভারত পাঠিয়ে ট্রায়াল করানো যায় না। এইভাবে ব্রিটিশ আদালত নদীম সাইফিকে খালাস দেয়। তবে ভারতের আদালতের নথিতে নদীম এখনও পলাতক হিসেবে উল্লেখিত এবং তার নাম ষড়যন্ত্রকারী রূপে রেকর্ডে আছে। এদিকে বছরের পর বছর রাউফ মার্চেন্ট জেলে তার যাবজ্জীবন সাজা ভোগ করেন। মার্চ ২০০৯ বোম্বে হাইকোর্ট রাউফ মার্চেন্টের পারলো অর্থাৎ ১৪ দিনের ছুটি অনুমোদন করে। এপ্রিল মাসে রাউফ মার্চেন্ট ১৪ দিনের ছুটিতে হারসুল সেন্ট্রাল জেল থেকে বাইরে আসেন। ১৪ দিনের পরে মার্চেন্টকে আবার জেলে ফিরে আসা প্রয়োজন ছিল। নিয়ম অনুযায়ী মার্চেন্ট স্থানীয় মুমরা পুলিশ স্টেশনে প্রতিদিন রিপোর্ট করতেন, কিন্তু ১১তম দিনে রাউফ মার্চেন্ট মুমরা থেকে গায়েব হয়ে যান। পরবর্তী ৭ বছর ধরে আব্দুল রাউফ মুম্বাই পুলিশের হাতে ধরা পড়েননি। নভেম্বর ২০১৬-এ অবশেষে আব্দুল রাউফকে বাংলাদেশে গ্রেফতার করা যায় এবং তাকে ভারত এনে মামলাগুলি চালানো হয়। এর পাশাপাশি অন্যান্য অভিযুক্ত এবং রমেশ তাওরানির বিরুদ্ধেও বোম্বে হাইকোর্টে মামলাগুলি চলেছে। এই পুরো ঘটনার সর্বশেষ আপডেট আসে ১ জুলাই ২০২১-এ, যখন বোম্বে হাইকোর্ট আব্দুল রাউফের যাবজ্জীবন সাজা বহাল রাখে। এদিকে তার ছোট ভাই আব্দুল রাশিদ, যিনি ব্যাকআপ শুটার ছিলেন এবং যাকে সেশন কোর্ট আগে খালাস দিয়েছিল, তাকে বোম্বে হাইকোর্টও যাবজ্জীবন সাজা দেয়। মোট মিলিয়ে হাইকোর্টের সিদ্ধান্তে মার্চেন্ট ভাইদের দুজনকেই যাবজ্জীবন সাজা দেওয়া হয় এবং রমেশ তাওরানিকে প্রমাণের অভাবে আবারও খালাস দেওয়া হয়। প্রধান অভিযুক্ত নদীম সাইফি এখনও লন্ডনে অবস্থান করছেন এবং তাকে কখনও ভারত ফিরিয়ে আনা যায়নি। অন্যদিকে আবু সেলিমকে সাজা দেওয়া হয়েছে, তবে গুলশান কুমারের মামলায় নয়। ২০০২ সালে পর্তুগালের লিসবনে আবু সেলিমকে মনিকা বেদির সঙ্গে এক অ্যাপার্টমেন্টে ধরা পড়ে।
তবে সেলিমের জন্য সুবিধা হলো যে পর্তুগাল ও ভারতের মধ্যে কোনো বিশেষ প্রত্যর্পণ চুক্তি ছিল না, তাই পর্তুগাল ভারতকে সেলিম দেওয়ার জন্য অস্বীকার করে। তবে সিবিআই অফিসাররা পর্তুগালে গিয়ে আবু সেলিমকে আনার চেষ্টা শুরু করে। শেষে ভারত একটি বিশেষ চুক্তির মাধ্যমে পর্তুগালকে মানায়, তবে পর্তুগাল বিনিময়ে ভারতের কাছ থেকে অনেক নিরাপত্তা চায়, অর্থাৎ বেশ কিছু শর্ত আরোপ করে। উদাহরণস্বরূপ, সিবিআইয়ের কাছে সেলিমের বিরুদ্ধে 24টি মামলা থাকলেও চুক্তির কারণে তা কমানো হয়। এই কারণেই সিবিআই 1993 সালের বোম্বে ব্লাস্টের মতো বড় মামলাগুলোই চলতে পারে এবং গুলশান কুমারের হত্যা মামলাটি সাইডে রাখা হয়। অর্থাৎ পর্তুগাল আবু সেলিমকে ভারতে পাঠানোর শর্ত হিসেবে শুধুমাত্র সীমিত কিছু মামলায় বিচার চলতে পারবে, সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, খারাপ ব্যবহার করা হবে না এবং 25 বছরের বেশি সাজা দেওয়া হবে না। এই শর্তগুলো মাথায় রেখে নভেম্বর 2005-এ অবশেষে আবু সেলিমকে ভারতে আনা হয়। আজ আবু সেলিম মুম্বাই 1993 সালের ব্লাস্টের জন্য আর্থার রোড জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। আজ গুলশান কুমারের 2 শুটার জেলে সাজা ভোগ করছেন। আবু সেলিম সাজা ভোগ করছেন, কিন্তু প্রধান অভিযুক্ত নাদিম সাইফি বেঁচে গেছেন। মামলার ভয় দেখিয়ে তিনি কখনও ভারতে ফিরে আসেননি। এছাড়াও রমেশ তওরানিকে প্রমাণের অভাবে আবারও খালাস দেওয়া হয়েছে। এরপর তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে যথেষ্ট উন্নতি করেন। এদিকে দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় যে জুসের দোকান চালাতেন গুলশান কুমার, তিনি হয়তো মারা গেছেন, কিন্তু তার প্রতিষ্ঠিত টি সিরিজ আজ বিশ্বের অন্যতম বৃহত্তম মিউজিক কোম্পানিতে পরিণত হয়েছে। ভারতের মিউজিকের ওপর সবচেয়ে বড় দখল এখন টি সিরিজেরই। গুলশান কুমারই ভারতের মিউজিককে সস্তা করেছেন এবং ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। গুলশান কুমারের কারণে মিউজিক ইন্ডাস্ট্রির মর্যাদা বাড়ে। শিল্পীদের অর্থাৎ অভিনেতা গায়কদের পূর্বের তুলনায় অনেক বেশি অর্থ প্রদান শুরু হয়। গুলশান কুমারের পর তার ভজন গানগুলো চিরকাল অমর হয়ে যায়। যারা আজ অন্য কোনো মিউজিক কোম্পানির মালিককে বা তাদের নাম জানে না, তারা আজও গুলশান কুমারের নাম জানে। গুলশান কুমার সাধারণ মানুষ থেকে শিখরের শীর্ষে পৌঁছেছিলেন। মৃত্যুই সেই যাত্রার একটি মাত্র তারিখ হয়ে রয়ে গেল এবং গুলশান কুমার তার তৈরি সাম্রাজ্যের সঙ্গে চিরকাল অমর হয়ে গেলেন।